মহাকাশ অনুসন্ধানে নাসার সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, গবেষণার পাশাপাশি মিলবে আর্থিক সহায়তা। নারায়ণগঞ্জে কারখানা করবে সুইডিশ কোম্পানি, সমঝোতা স্মারক সই, বিদেশি বিনিয়োগকারীদের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন। জুনের মধ্যে মূল্যস্ফীতি 8.5% নিচে নামবে পূর্বাভাস IMF-এর, বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপে সন্তোষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে নন মিলিটারি স্পেস এরোস এক্সপ্লোরেশন চুক্তি সই করেছে বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীতে ইনভেস্টমেন্ট সামিটে নাসা ও স্পারসোর চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটের 54তম সদস্য হলো বাংলাদেশ। এতে গবেষণার তথ্য পাওয়ার পাশাপাশি আর্থিক সহায়তাও পাবে বাংলাদেশ। বাংলাদেশে মহাকাশ নিয়ে গবেষণা করতে 1980 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো। যাত্রার 45 বছর অতিবাহিত হলেও উল্লেখযোগ্য কোনো সফলতা দেখাতে পারেনি স্পারসো। তবে মহাকাশ গবেষণা কাজকে আরও ত্বরান্বিত করতে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান নাসার সাথে সমঝোতা চুক্তি সই করেছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের মহাকাশ গবেষণার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এই চুক্তির আওতায় প্রযুক্তির বিনিময়ে অর্থনৈতিক সহযোগিতা সহ বিজ্ঞানভিত্তিক সহায়তা পাবে বাংলাদেশের স্পারসো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্কিন দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি অন জেকবসন, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া। আমরা 54তম দেশ হিসেবে আজকে জয়েন করলাম, বা 53টা দেশ একসাথে নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কাজ করছে। তো আমি এই যে অ্যাকর্ডটাতে আমরা সাইন করলাম, এই সাইন করে যে জয়েন করলাম, এখান থেকে আমাদের কি লাভ হলো, এই প্রশ্নটা যদি করেন তাহলে এখানকার লাভটা দেখতে আমাদের সম্ভবত 20, 25, 30 বছর সামনে যেতে হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ভারত, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ এই আন্তর্জাতিক মহাকাশ জোটের সদস্য। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে 10,000 স্কয়ার মিটারের একটি প্লট নিয়েছে সুইডিশ কোম্পানি লিলার্ন। সকালে ইকোনমিক জোন পরিদর্শনের সময় এ বিষয়ে তাৎক্ষণিক চুক্তি সই করে প্রতিষ্ঠানটি। ঢাকা ও চট্টগ্রাম বন্দরের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এই অর্থনৈতিক জোন নিয়ে বেশ আগ্রহী বেশ কিছু বিনিয়োগকারী। নারায়ণগঞ্জের 2,500 জাপানি ইপিজেড নামে পরিচিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা আসেন সকাল 10টার দিকে। যুক্তরাষ্ট্র, চীন, জাপান সহ 36 জন বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারী ঘুরে দেখেন এলাকা। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগ ও পরিবেশ নিয়ে বিদেশিদেরকে দেওয়া নানা সুযোগ সুবিধা তুলে ধরেন জাপান অর্থনৈতিক অঞ্চলের কর্তৃপক্ষ। এ সময় 10,000 স্কয়ার মিটারের একটি প্লট নিতে তাৎক্ষণিক চুক্তি সই করে সুইডিশ ফ্যাশন ব্র্যান্ড নিলন। বিনিয়োগকারীরা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পরিবেশ ও অবকাঠামো সুবিধা দেখে সন্তোষ জানান। আমরা প্রবাসীরা যারা আছে আমরা সবার সাথে আমরা এই ব্যাপারে আলাপ করব এবং আমরা বলবো যে আমাদের এখানে ইনভেস্টমেন্ট যে সুযোগ সুবিধাগুলো আছে, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে রাজনৈতিক স্থিতিশীলতা এবং পলিসি লেভেলের স্থিতিশীলতা প্রচণ্ড প্রয়োজন। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যে $78 মিলিয়ন বিনিয়োগ করেছে সিঙ্গার। ভবিষ্যতে আরও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। অর্থনৈতিক দিক বিবেচনায় বাংলাদেশের সাথে ভবিষ্যতেও যুক্ত থাকবে সিঙ্গার। যে এখানে গভর্নমেন্ট বেজা এবং বিএসসির যে ফ্যাসিলিটিসগুলো, যে ইনসেন্টিভসগুলো আমাদেরকে দেবেন বলে তারা কমিটমেন্ট করেছেন, এটা যেন কন্টিনিউ করেন। বিগত সরকারের আমলে সুশাসনের অভাব ও দুর্নীতির কারণে অনেক বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহ হারান। বর্তমানে ইপিজেডগুলোকে বিদেশি বিনিয়োগ বান্ধব হিসেবে গড়ে তোলা হয়েছে জানালেন কর্মকর্তা। এর মধ্যে কিন্তু এখানে $200 মিলিয়ন মতো বিনিয়োগ এখানে এসেছে, আরও অনেক বিনিয়োগ এখানে প্রক্রিয়াধীন আছে। আমরা মনে করি যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই ইকোনমিক জোনটা একটা সময় একটা মাইল ফলক হিসেবে দাঁড়িয়ে যাবে।
জাপানি ইপিজেডে বর্তমানে হোম অ্যাপ্লায়েন্সের পণ্য উৎপাদন করছে সিঙ্গার বাংলাদেশ। অর্থনৈতিক অঞ্চলটি পুরোপুরি চালু হলে 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলছে কর্তৃপক্ষ। 1000 একরের জাপানি এই অর্থনৈতিক অঞ্চলে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা আগ্রহ দেখিয়েছেন বিনিয়োগ করতে। তারা বলেছেন টেকসই বিনিয়োগের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, জ্বালানি সহ নীতি সহায়তা চায়। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, 2500, নারায়ণগঞ্জ। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হরি সাহা। হরি সাহা, সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান কি কি তথ্য দিলেন, আমাদেরকে বিস্তারিত জানান। তিথি, দুইটি প্রতিবেদনে বেশ কিছু তথ্য দর্শকরা এরই মধ্যে পেয়েছে। এর বাইরে আমি যেটা বলতে চাই, বিডা চেয়ারম্যান যেটা বললেন যে আগামীকালকে মূল আয়োজন প্রধান উপদেষ্টা এই সম্মেলনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন, যেখানে কয়েকশো বিদেশি বিনিয়োগকারী থাকবেন, প্রবাসীরাও থাকবেন, বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরাও সেখানে থাকবেন। তারা সরাসরি বিদেশি বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ করার সুযোগ পাবেন সাইডলাইনে সেই সম্মেলনের বাইরেও। এবং আজকে যে বিষয়টি উঠে এসেছে, আজকে কিন্তু প্রধান উপদেষ্টা চাইনিজ এবং কোরিয়ান বিনিয়োগকারী প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন এবং সেখানে একটা বিষয় উঠে এসেছে, একজন বিনিয়োগকারী বিদেশি যিনি এখনো এখানে ব্যবসা করে যাচ্ছেন, তিনি একটা অভিযোগ জানিয়েছেন যে গত 3-4 বছর ধরে একটা লাইসেন্সের জন্য তিনি আসলে ঘুরছেন, কিন্তু সেই লাইসেন্সটা বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতায় পাননি। এর ফলে বাংলাদেশ গত 3 বছরে $200 মিলিয়ন রপ্তানির যে সুযোগ সেটা হারিয়েছে, প্রায় 10,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ হারিয়েছে। তো এই রকম ভাবে উঠে এসেছে যে বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, সরকারি যে সেবা সহজীকরণের বিষয়গুলো সামনের দরকার বিনিয়োগ আকৃষ্ট করতে গেলে, সেই বিষয়গুলোতে জোর দেওয়া হয়েছে আজকের প্রেস ব্রিফিংয়ে। এবং তিনি বলতে চেয়েছেন যে বাংলাদেশের সরকারি সেবা সংস্থাগুলোর সেবা প্রদানের যে দুর্বলতা। দ্বিতীয় দিন এ পর্যন্ত বিনিয়োগ প্রস্তাব কেমন এসেছে, বিডা বিষয়ে কি কিছু জানিয়েছে, আমাদেরকে জানান। তিথি, আপনার প্রশ্নটা আরেকবার শুনতে চাই। হরি, আজকে তো বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন, এখন পর্যন্ত বিনিয়োগ প্রস্তাব কি পরিমাণে এসেছে, বিডা এই বিষয়ে কিছু জানিয়েছে কিনা? আসলে বিডা চেয়ারম্যান সরাসরি যে কথাটা বলতে চেয়েছেন, গত কয়েক বছরে তার দাবি যে বাংলাদেশ নিয়ে বহির্বিশ্বে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কারণে, সেই নেতিবাচক যে ভাবমূর্তি সেটা দূর করারই হচ্ছে এই বিনিয়োগ সম্মেলনের মূল লক্ষ্য। একদম ইনস্ট্যান্ট বিনিয়োগ প্রতিশ্রুতি বা কত বিনিয়োগ আসলো সেটাতে ফোকাস রাখতে চায় না সরকার। সরকার জানাতে চায় যে নতুন বাংলাদেশ কিভাবে বিনিয়োগকারীদের সহযোগিতা করবে, কিভাবে নীতি সহায়তা দিবে, আগামীর বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য কতটুকু ইতিবাচক পরিবেশ দিতে পারবে, সেই বিষয়গুলো তুলে ধরে বিনিয়োগ আকৃষ্ট করতে চায়। তবে তিনি একটা বিষয় জানিয়েছেন যে 100 এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নামে যে বহুজাতিক ব্যাংক রয়েছে, সেই ব্যাংক কিন্তু বাংলাদেশ সরকারকে $300 মিলিয়ন একটা ঋণ বিগত সময়ে দিয়েছে এবং তারা এই বছরে, চলতি বছরে $1 বিলিয়ন বা $100 কোটি ঋণ কার্যক্রম চালাতে চায় বাংলাদেশে এবং সেই ঋণের বা বিনিয়োগের মধ্যে কিন্তু বেসরকারি খাতেও তারা সম্প্রসারণ করতে চায়, তেমন একটি তথ্য এসেছে। এবং বেশ আজকে সন্ধ্যায় কিন্তু মার্কিন যে বিনিয়োগকারী প্রতিনিধি বাংলাদেশ সফর করছে এই সম্মেলন উপলক্ষে, তারা কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে বিশেষ বৈঠক করবে, এমনটিও কিন্তু আমরা জানতে পেরেছি। তো তিথি, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বিনিয়োগ সম্মেলনের সবশেষ তথ্য। বিনিয়োগ সম্মেলনের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হরি সাহা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি 8.5% নিচে নেমে আসার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। মঙ্গলবার সংস্থার প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপে সন্তোষ জানিয়েছে IMF। ফলে ঋণের পরবর্তী কিস্তি পাওয়ার ব্যাপারে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক। গেল বছর ডিসেম্বর থেকে কমতে শুরু করে মূল্যস্ফীতির হার। 2 অঙ্কের ঘরে থাকা মূল্যস্ফীতি গত মার্চ মাসে নেমে আসে 9.35%। আন্তর্জাতিক দাতা সংস্থা IMF বলছে কয়েক মাসের মধ্যেই তা 8.5 ভাগের নিচে নেমে আসবে।
আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে নানা শর্ত পালনের অগ্রগতি পর্যালোচনা করতে ঢাকা অবস্থান করছেন ১৩ সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের সাথে বৈঠকে দেশের মূল্যস্ফীতি নিয়ে এ আশা প্রকাশ করেন তারা। এখন পর্যন্ত নেয়া সব পদক্ষেপে সংস্থাটি সন্তুষ্ট বলেও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। তারাও হিসাব করেছে যে ইনফ্লেশন তো কমছে, যেটা ডবল ডিজিটে ছিল সেটা বাই জুন ৮-এর ঘরে চলে আসবে। অতএব এখন তো পলিসি রেটে হাত দেওয়া যায়, কিন্তু ৮-এর ঘরে নামিয়ে আনাটা বাংলাদেশ ব্যাংকের জন্য স্যাটিসফ্যাক্টরি লেভেল না। বাংলাদেশ ব্যাংক আরও নিচে নামাতে চাচ্ছে। ব্যাংকিং খাতে নিয়ে নানা সংস্কার উদ্যোগেও সন্তোষ জানিয়েছে আইএমএফ। ফলে ঋণের চতুর্থ কিস্তি পেতে বাংলাদেশ ব্যাংক আশাবাদী। ট্যাক্স জিডিপি রেশিওর কথা বলেছে যেটা তাদের যে এক্সপেক্টেড যে টার্গেটটা ছিল সেটা আমরা অ্যাচিভ করতে পারিনি, এই ব্যাপারে তারা কনসার্ন। বাংলাদেশ ব্যাংক যে বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম ব্যাংকিং নিয়ে শুরু করেছে এই ব্যাপারে তারা খুব সাধুবাদ জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক জানায় তারল্য সংকটে থাকা 11টি ব্যাংকের মধ্যে 6টির অবস্থার উন্নতি হয়েছে। এসব ব্যাংকে আর তারল্য সহায়তার প্রয়োজন নেই, তবে 5টি ব্যাংক এখনও দুর্বল অবস্থায় রয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্কিন উচ্চ শুল্কের চাপ থেকে বাঁচতে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির বিষয়টি বাজার অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে দ্বিপক্ষীয় পর্যায়ে বাণিজ্য ঘাটতি মোকাবেলার চেষ্টা করছেন পৃথিবীর ইতিহাসে তা বিরল ঘটনা। এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি। এছাড়া ট্রাম্প যেভাবে বাণিজ্য ঘাটতি কমাতে চাচ্ছেন সেভাবে ঘাটতি কমানো সম্ভব নয় বলেও মনে করেন রেহমান সোবহান। বলেন, অর্থনীতির সমস্যা অর্থনীতির নিয়মে সমাধান করা হচ্ছে না, বরং অন্যান্য বিবেচনায় করা হচ্ছে। বিশ্ব বাণিজ্য সংস্থা এখন অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ায় মার্কিন শুল্ক নীতির বিরুদ্ধে কোনো দেশ ব্যবস্থাও নিতে পারছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে দ্বিপক্ষীয় পর্যায়ে বাণিজ্য ঘাটতি মোকাবেলার চেষ্টা করছেন পৃথিবীর ইতিহাসে তা বিরল ঘটনা। এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি। এর মধ্য দিয়ে বাজার অর্থনীতি ছুঁড়ে ফেলে দিলেন ট্রাম্প। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এ ধরনের পদক্ষেপ অস্থিতিশীলতা তৈরি করার পাশাপাশি মার্কিন গ্রাহকদের জীবনযাত্রার ব্যয় বাড়াবে বলেও জানান তিনি। বাণিজ্য ঘাটতির বিষয়ে পল ক্রুগম্যান বলেন, সব দেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য বজায় রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। বাণিজ্য ঘাটতি থাকার মানে এই নয় যে দেশটি অন্যায়ভাবে বাণিজ্য নীতি অনুসরণ করছে। এছাড়া শুল্ক নির্ধারণের পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন ক্রুগম্যান। চলতি অর্থ বছরের শেষ 3 মাসে প্রায় 2 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের চ্যালেঞ্জের মুখোমুখি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ লক্ষ্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ কর্মসূচির নির্ধারিত শর্তের মধ্যে অন্যতম। লক্ষ্য পূরণ করতে এনবিআরকে জুনের মধ্যে মোট 4.5 লাখ কোটি টাকা সংগ্রহ করতে হবে, অর্থাৎ রাজস্ব সংগ্রহ গত বছর থেকে 19% বাড়াতে হবে। তবে ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্ব বৃদ্ধির হার ছিল মাত্র 1.7%। অভ্যন্তরীণ হিসেব অনুযায়ী এনবিআর জুলাই থেকে মার্চ পর্যন্ত 2.52 লাখ কোটি টাকা সংগ্রহ করেছে। স্বল্প মেয়াদী লক্ষ্য ছাড়াও সরকারকে 2025-26 অর্থ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত 9% উন্নীত করতে বলেছে আইএমএফ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে নেই কোনো দেশের কোনো মোবাইল ফোন কোম্পানির নেটওয়ার্ক। এ কারণে বন্দর ব্যবহার করে আমদানি রপ্তানিতে যোগাযোগ বিড়ম্বনায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকার বিষয়টিকে সমস্যা হিসেবে দেখছে বন্দর কর্তৃপক্ষ। অনেকে বাধ্য হয়ে ব্যবহার করছে অবৈধ ভারতীয় সিম। ভারতের আগরতলার সঙ্গে স্থলপথে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর। গুরুত্বপূর্ণ এই বন্দরে নেই দেশের কোনো মোবাইল ফোন কোম্পানির নেটওয়ার্ক। স্থলবন্দর থেকে 1.5 কিলোমিটার দূরে গাজীর বাজারে কয়েকটি মোবাইল ফোন কোম্পানির টাওয়ার আছে, কিন্তু স্থলবন্দর এলাকায় নেই সেই নেটওয়ার্কের বিস্তৃতি। এতে বিড়ম্বনায় পড়তে হয় বন্দর ব্যবহারকারীদের। কাস্টমস পার হয়ে বিজিবিতে ঢুকলেই এখানে নেট একদমই থাকে না। কারণ যখন চলে যায় তখন 10-15 মিনিট বা 20 মিনিটের ভিতরে আমাদের এলাকায় নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। বন্দরের ব্যবসা বাণিজ্য অফিসের কাজকর্ম নিয়েও বিপাকে পড়তে হচ্ছে মোবাইল নেটওয়ার্কের অভাবে। নেটওয়ার্কের কারণে আমাদের বিশেষ করে যারা এই পোর্টে ব্যবসা করে তাদের জন্য বিশাল একটা ক্ষতির কারণ।
কারণটা হয়েছে প্রায় সময় আমাদের কাস্টমসের যেই সার্ভার আছে সার্ভারে ব্রডব্যান্ডের লাইন থাকে না। মোবাইল নেটওয়ার্ক না থাকাকে সমস্যা হিসেবে দেখছেন কাস্টমস ও ইমিগ্রেশনের কর্মকর্তারাও। কোথাও কোনো গুরুত্বপূর্ণ কল আসলে আমরা বুঝতে পারি না, রিসিভও করতে পারি না, যে কারণে অনেক সময় অনেকেই বলে যে আপনারা আমাদের মোবাইল কি করছেন, বন্ধ করে রাখছেন নাকি। এখানে নেটওয়ার্ক সিগন্যালটা তো উইক, এই জন্য আমাদের একটু হয়তো কথাবার্তা বললে পরিবারের সাথে হয়তো একটু হয়, আবার আমাদের সিনিয়র অথেন্টিক যারা আছে তাদের সাথে অনেক সময় আমরা হয়তো ওইভাবে যোগাযোগটা করতে পারি না। তবে এখানে ওয়াইফাই কানেকশন থাকার কারণে অনেক সময় হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আমরা কথা মানে এটা কাভার করে নিই। কয়েক মাস আগে একটি মোবাইল ফোন কোম্পানি আগ্রহ দেখায় টাওয়ার স্থাপনে। এ ব্যাপারে বিভিন্ন সংস্থার ছাড়পত্র চেয়েছে তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।